নমস্কার, নমস্কার, নমস্কার। বই পোকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজ আমি দেবদাস উপন্যাসটির শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসটির চতুর্দশ পরিচ্ছেদটি আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রথমেই বলে রাখছি, পড়তে গিয়ে যদি আমার কোনো ধরনের ভুল ত্রুটি হয় তো আপনাদের কাছে আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিলাম। মাফ করবেন আমাকে। পুরো গল্পটা আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। বৎসর 2 হইল পার্বতী মহেন্দ্রের বিবাহ দিয়া অনেকটা নিশ্চিত হইয়াছে। জলদবালা বুদ্ধিমতী ও কর্মপটু। পার্বতীর পরিবর্তে সংসারের অনেক কাজ সেই করে। পার্বতী এখন অন্যদিকে মন দিয়েছে। আজ 5 বৎসর হইল তাহার বিবাহ হইয়াছে, কিন্তু সন্তান হয় নাই। নিজের ছেলেপুলে নাই বলিয়া পরের ছেলেমেয়েদের উপর তাহার বড় টান। গরিব দুঃখীর কথা দূরে থাক, যাহাদের কিছু সংস্থান আছে তাহাদিগের পুত্র কন্যারও অধিকাংশ ব্যয়ভার সেই বহন করে। ইহা ভিন্ন ঠাকুরবাড়ির কাজ করিয়া, সাধু সন্ন্যাসী সেবা করিয়া, অন্ধ খঞ্জের পরিচর্যা করিয়া তাহার দিন কাটিতেছে। স্বামীকে প্রবৃত্তি দিয়া পার্বতী আর একটা অতিথিশালা নির্মাণ করাইয়াছে। সেখানে নিরাশ্রয় অসহায় লোক ইচ্ছামতো থাকিতে পারে। জমিদার সংসার হইতেই তাহার খাওয়া পড়া মিলে। আরেকটা কাজ পার্বতী বড় গোপনে করে, স্বামীকেও তাহা জানিতে দেয় না। দরিদ্র ভদ্র পরিবারে লুকাইয়া অর্থ সাহায্য করে। এটি তাহার নিজের খরচ। স্বামীর নিকট হইতে প্রতি মাসে যাহা পায় সমস্ত ইহাতে ব্যয় করে। কিন্তু যেমন করিয়া যাহাই ব্যয় হোক, সদর কাছারির নায়েব গোমস্তার তাহার জানিতে বাকি থাকে না। নিজেদের মধ্যে তাহারা বলাবলি করিতে থাকে। দাসীরা লুকাইয়া শুনিয়া আসে যে সংসারে ব্যয় আজকাল ডবলের বেশি বাড়িয়া গিয়াছে। তহবিল শূন্য, কিছুই জমা হইতেছে না। সংসারের বাজে খরচ বৃদ্ধি পাইলে দাস দাসীর যেন তা মর্মান্তিক হয়। তাহাদের কাছে জলদ এসব কথা শুনিতে পায়। একদিন রাত্রে সে স্বামীকে কহিল, তুমি কি এ বাড়ির কেউ নও? মহেন্দ্র বলিল, কেন বলো দেখি। স্ত্রী বলিল, দাস দাসীরা দেখতে পায় আর তুমি পাও না। কর্তার নতুন গিন্নি অন্তঃপ্রাণ, তিনি তো আর কিছু বলবেন না, কিন্তু তোমার বলা উচিত। মহেন্দ্র কথা বুঝিল না, কিন্তু উৎসুক হইয়া উঠিল। জিজ্ঞাসা করিল, কিসের কথা? জলদবালা গম্ভীর হইয়া স্বামীকে মন্ত্রণা দিতে লাগিল। নতুন মার ছেলে মেয়ে নেই, তার কেন সংসারে টান হবে, সব উড়িয়ে দিলেন, দেখতেও পাও না। মহেন্দ্র ভ্রু কুঞ্চিত করিয়া কহিল, কি করে? জলদ কহিল, তোমার চোখ থাকলে দেখতে পেতে। আজকাল সংসারের দ্বিগুণ খরচ। সদাব্রত, দান খয়রাত, অতিথি ফকির। আচ্ছা, তিনি যেন পরকালের কাজ করছেন, কিন্তু তোমারও তো ছেলে মেয়ে হবে, তখন তারা খাবে কি? নিজের জিনিস বিলিয়ে দিয়ে কি শেষে ভিক্ষি করবে নাকি? মহেন্দ্র শয্যার উপর উঠিয়া বসিয়া কহিল, তুমি কার কথা বলছো? মার কথা? জলদ কহিল, আমার পোড়া কপাল যে, এসব আবার মুখ ফুটে বলতে হয়। মহেন্দ্র কহিল, তাই তুমি মার নামে নালিশ করতে এসেছ? জলদ রাগ করিয়া বলিল, আমার নালিশ মোকদ্দমার দরকার নেই, শুধু ভেতরের খবরটা জানিয়ে দিলুম, নইলে শেষে আমাকে দোষ দিতে। মহেন্দ্র অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া কহিল, তোমার বাপের বাড়িতে রোজ হাঁড়ি চড়ে না, তুমি জমিদারের বাড়ির খরচের ব্যাপার কি বোঝো? এবার জলদ রাগিয়া উঠিল, বলিল, তোমার মার বাপের বাড়িতেই বা কোঠা অতিথিশালা আছে শুনি? মহেন্দ্র আর তর্কাতর্কি না করিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। সকালে উঠিয়া পার্বতীর কাছে আসিয়া কহিল, কি বিয়ে দিলে মা? একে নিয়ে সংসার করাই যে যায় না, আমি কলকাতায় চললুম। পার্বতী অবাক হইয়া কহিল, কেন বাবা? তোমাদের নামে কটু কথা বলে আমি ওকে ত্যাগ করলুম। পার্বতী কিছুদিন হইতেই বড় বউয়ের আচরণ লক্ষ্য করিয়া আসিতেছিল, কিন্তু সে ভাব চাপা দিয়ে হাসিয়া বলিল, ছি বাবা, সে যে তোমার বড় ভালো মেয়ে। তারপর সে জলদকে নিভৃতে ডাকিয়া কহিল, বৌমা, ঝগড়া হয়েছে বুঝি? সকাল হইতেই জলদ স্বামীর কলিকাতা যাত্রার আয়োজন দেখিয়া মনে মনে ভয় পাইতেছিল। শাশুড়ির কথায় কাঁদিয়া ফেলিয়া বলিল, আমারই দোষ মা,
কিন্তু ওই দাসীরাই খরচপত্রের কথা নিয়ে বলাবলি করে। পার্বতী তখন সমস্ত শুনিল। নিজে লজ্জিত হইয়া বধূর চোখ মুছাইয়া দিয়া কহিল, বৌমা, তুমি ঠিক বলেছ, কিন্তু আমি মা তেমন সংসারী নই, তাই খরচের দিকটা আমার স্মরণ ছিল না। তাহার পর মহেন্দ্রকে ডাকিয়া কহিল, বাবা, বিনা দোষে রাগ করো না। তুমি স্বামী, তোমার মঙ্গল চিন্তার কাছে স্ত্রীর আর সব তুচ্ছ হওয়া উচিত। বৌমা তোমার লক্ষ্মী। কিন্তু সেই দিন হইতে পার্বতী হাত গুটাইয়া আনিল। অতিথিশালার ঠাকুরবাড়ির আর তেমন সেবা হইল না। অনাথ, অন্ধ, ফকির অনেকে ফিরিয়া যাইতে লাগিল। কর্তা শুনিয়া পার্বতীকে ডাকিয়া কহিলেন, কনে বউ, লক্ষ্মীর ভাণ্ডার কি ফুরালো নাকি? পার্বতী সহাস্যে উত্তর দিল, শুধু দিলেই চলবে কেন, দিন কতক জমা করাও তো চাই। দেখছো না খরচ কত বেড়ে গেছে। তা যাক, আমার আর কদিন, দিন কতক সৎকর্ম করে পরকালের দিকটা দেখা উচিত। পার্বতী হাসিয়া কহিল, এই যে বড় স্বার্থপরের মতো কথা গো। নিজেরটাই দেখবে আর ছেলেমেয়েরা কি ভেসে যাবে? দিন কতক আবার চুপ করে থাকো, তারপর আবার সব হবে। কাজ মানুষের তো আর ফুরিয়ে যায় না। কাজেই চৌধুরী মহাশয় নিরস্ত হইলেন। পার্বতীর এখন কাজ কমিয়াছে, তাই ভাবনাটা কিছু বাড়িয়াছে। কিন্তু সমস্ত ভাবনারই একটা ধরন আছে। যাহার আশা আছে সে একরকম করে ভাবে, আর যাহার আশা নাই সে অন্যরকম ভাবে। পূর্বোক্ত ভাবনার মধ্যে সজীবতা আছে, সুখ আছে, তৃপ্তি আছে, দুঃখ আছে, উৎকণ্ঠা আছে, তাই মানুষকে শ্রান্ত করিয়া আনে। বেশিক্ষণ ভাবিতে পারে না। কিন্তু আশাহীনে সুখ নাই, দুঃখ নাই, উৎকণ্ঠা নাই, অথচ তৃপ্তি আছে। চোখ দিয়া জলেও পড়ে, গভীরতাও আছে, কিন্তু নিত্য নতুন করিয়া মর্মভেদ করে না। হালকা মেঘের মতো যথাতথা ভাসিয়া চলে। যেখানে বাতাস লাগে না সেখানে দাঁড়ায়, আর যেখানে লাগে সেখান হইতে সরিয়া যায়। তন্ময় মন উদ্বেগহীন চিন্তায় একটা সার্থকতা লাভ করে। পার্বতীর আজকাল ঠিক তাই হয়েছে। পূজা আহ্নিক করিতে বসিয়া অস্থির, উদ্দেশ্যহীন, হতাশ মনটা চট করিয়া একবার তালসোনাপুরের বাঁশঝাড়, আমবাগান, পাঠশালা ঘর, বাঁধের পাড় প্রভৃতি ঘুরিয়া আসে। আবার হয়তো এমন কোন স্থানে লুকাইয়া পড়ে যে পার্বতী নিজেকেই খুঁজিয়া বাহির করিতে পারে না। আগে হয়তো ঠোঁটের কোণে হাসি আসিয়াছিল, এখন হয়তো এক ফোঁটা চোখের জল টপ করিয়া কষার জলের সঙ্গে মিশিয়া যায়। তবু দিন কাটে, কাজ করিয়া, মিষ্ট কথাবার্তা কহিয়া, পরোপকার, সেবা শুশ্রূষা করিয়াও কাটে। আবার সব ভুলিয়া ধ্যান মগ্না যোগিনীর মতো কাটে। কেহ কেহ লক্ষ্মী স্বরূপা অন্নপূর্ণা, কেহ কহে অন্যমনস্কা উদাসিনী, কিন্তু কাল সকাল হইতে তাহার অন্য এক রকমের পরিবর্তন দেখা দিয়াছে। যেন কিছু তীব্র, কিছু কঠোর। সেই পরিপূর্ণ থমথমে জোয়ার গঙ্গায় যেন হঠাৎ কথা হইতে ভাটার টান ধরিয়াছে। বাড়ির কেহ কারণ জানে না, শুধু আমরা জানি। মনোরমা গ্রাম হইতে একখানা পত্র লিখিয়াছে। যাহা লিখিয়াছে তাহা এইরূপ, পার্বতী, অনেকদিন হইতে দুজনের কেহ কাহাকেও পত্র লিখি নাই, সেজন্য দোষটা উভয়ত হইয়াছে। আমার ইচ্ছা একটা মিটমাট হইয়া যায়, দুজনেই দোষ স্বীকার করিয়া অভিমানটা কম করি। কিন্তু আমি বড়, তাই আমি মান ভিক্ষা চাহিয়া লইলাম। ভরসা করিয়া শীঘ্র উত্তর দিবে। আজ প্রায় 1 মাস হইল এখানে আসিয়াছি। আমার গৃহস্থ ঘরের মেয়েরা শারীরিক ভালো মন্দটা তেমন বুঝি না। মরিলে বলি গঙ্গায় গিয়াছে, আর বাঁচিয়া থাকিলে বলি ভালো আছে। আমিও তাই ভালো আছি। কিন্তু এ তো গেল নিজের কথা, বাজে কথা। কাজের কথাও এমন যে কিছু আছে তাও নয়। তবে একটা সংবাদ দিতে বড় ইচ্ছা হইয়াছে। কাল হইতে ভাবিতেছি দিব কিনা। দিলে তোমার ক্লেশ হইবে, না দিলেও আমি বাঁচি না, যেন মারীচের দশা হইয়াছে। দেবদাসের কথা শুনিয়া তোমার তো দুঃখ হইবে, কিন্তু আমিও যে তোমার কথা মনে করিয়া না কাঁদিয়া থাকিতে পারি না। ভগবান রক্ষা করিয়াছেন, না হইলে তুমি যে অভিমানী, তার হাতে পড়িলে এতদিন হয় জলে ডুবিতে, না হয় বিষ খাইতে। আর তার কথা আজ শুনিলেও শুনিবে, 2 দিন পরে হইলেও শুনিবে। কেননা যে কথা সংসার শুদ্ধ লোকে জানে, তার আর চাপাচাপি কি। আজ প্রায় 6-7 দিন হইল সেখানে আসিয়াছে। তুমি তো জানো, জমিদার গৃহিণী কাশীবাসী হইয়াছেন,
আর দেবদাস কলিকাতাবাসী হইয়াছে। বাড়ি আসিয়াছি শুধু দাদার সহিত কলহ করিতে আর টাকা লইতে। শুনিলাম এমন সে মধ্যে মধ্যে আসে, যতদিন টাকার জোগাড় না হয় ততদিন থাকে, টাকা পাইলেই চলিয়া যায়। তাহার পিতা মরিয়াছেন আজ 2.5 বছর হইল। শুনি আশ্চর্য হইবে, এইটুকু সময়ের মধ্যে সে নাকি তাহার অর্ধেক বিষয় উড়াইয়া দিয়াছে। দ্বিজদাস নাকি বড় হিসাবী লোক, তাই কোনো মতে পৈতৃক সম্পত্তি নিজে রাখিয়াছে, না লইলে এতদিনে 5 জনে লুটিয়া খাইত। মদ ও বেশ্যায় সর্বশ্রান্ত হইতেছে, কে তাহাকে রক্ষা করিবে? একবারে জম, আর তারও বোধহয় বেশি দেরি নেই। সর্বরক্ষা যে বিবাহ করেনি। আহা, দুঃখও হয়। সে সোনার বন্য নাই, সে রূপ নাই, সে শ্রী নাই। এই জন্য আর কেহ, রুক্ষ চুলগুলা বাতাসে উড়িতেছে, চোখ কটরি ঢুকিয়াছে, নাক যেন খাড়ার মতো উদ্যত হইয়া উঠিয়াছে। কি কুৎসিত যে হইয়াছে, তোমাকে আর তা কি বলিব। দেখলে ঘৃণা হয়, ভয় করে। সমস্ত দিন নদীর ধারে, বাঁধের পাড়ে বন্দুক হাতে পাখি মারিয়া বেড়ায়, আর রৌদ্রে মাথা ঘুরিয়ে উঠিলে বাঁধের পাড়ে সেই কুলগাছটার তলায় মুখ নিচু করিয়া বসিয়া থাকে। সন্ধ্যার পর বাড়ি গিয়া মদ খায়, রাত্রে ঘুমায় কি ঘুরিয়া বেড়ায় ভগবান জানেন। সেদিন সন্ধ্যার সময় নদীতে জল আনিতে গিয়াছিলাম, দেখি দেবদাস বন্দুক হাতে ধারে ধারে শুষ্ক মুখে চলিয়া যাইতেছে। আমাকে চিনিতে পারিয়া কাছে আসিয়া দাঁড়াইল। আমি তো ভয়ে মরি। ঘাটে জনপ্রাণী নাই, আমি সেদিন আর আমাতে ছিলাম না। ঠাকুর রক্ষা করিয়াছেন। কোনরূপ মাতলামি কি বদমেয়াশি করে নাই। নিরীহ ভদ্রলোকটির মতো শান্তভাবে বলিল, মনো, ভালো আছো তো দিদি? আমি আর করি কি, ভয়ে ভয়ে ঘাড় নাড়িয়া বলিলাম, হুম। তখন সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, সুখে থাকো বোন, তোদের দেখলে বড় আহ্লাদ হয়। তারপর আস্তে আস্তে চলিয়া গেল। আমি উঠি তো পড়ি, প্রাণপণে ছুটিয়া পলাইলাম। মা গো, ভাগ্যে হাত টাত কিছু ধরিয়া ফেলে নাই। যাক তার কথা, সেসব দুর্বৃত্তের কথা লিখিতে গেলে চিঠিতে কুলোয় না। বড় কষ্ট দিলাম কি বোন? আজিও তাহাকে যদি না বলিয়া থাকো তো কষ্ট হইবে, কিন্তু উপায় কি? আর সেজন্য রাঙা পায়ে যদি অপরাধ হইয়া থাকে, তা নিজ গুণে তোমার স্নেহাকাঙ্ক্ষিনী মনোদিদিকে ক্ষমা করিও। কাল পত্র আসিয়াছিল। আজ সে মহেন্দ্রকে ডাকিয়া কহিল, দুটো পালকি আর 32 জন কাহার চাই? আমি এখনই তালসোনাপুরে যাব। মহেন্দ্র আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, পালকি বেহারা আনিয়ে দিচ্ছি, কিন্তু দুটো কেন মা? পার্বতী কহিল, তুমি সঙ্গে যাবে বাবা। পথে যদি মরি, মুখে আগুন দেবার জন্য বড় ছেলেকে প্রয়োজন। মহেন্দ্র আর কিছু কহিল না। পালকি আসিলে দুইজনে প্রস্থান করিল। চৌধুরী মহাশয় শুনিতে পাইয়া ব্যস্ত হইয়া দাসদাসীকে জিজ্ঞাসা করিলেন, কেহই কিন্তু কারণ বলিতে পারিল না। তখন তিনি বুদ্ধি খরচ করিয়া আরো 5-6 জন দারোয়ান দাসদাসী পাঠাইয়া দিলেন। একজন সিপাহী জিজ্ঞাসা করিল, পথে দেখা হলে পালকি ফিরিয়ে আনতে হবে কি? তিনি ভাবিয়া চিন্তিয়া বলিলেন, না, তাতে কাজ নেই। তোমরা সঙ্গে যেও, যেন কোনো বিপদ আপদ ঘটে না। সেই দিন সন্ধ্যার পর পালকি দুইটা তালসোনাপুরে পৌঁছিল, কিন্তু দেবদাস গ্রামে নেই। সেদিন দ্বিপ্রহরে কলিকাতায় চলিয়া গিয়াছে। পার্বতী কপালে করাঘাত করিয়া বলিল, অদৃষ্ট। মনোরমার সহিত সাক্ষাৎ করিল। মনো বলিল, পারু, কি দেবদাসকে দেখতে এসেছিলে? পার্বতী বলিল, না, সঙ্গে করে নিয়ে যাবার জন্য এসেছিলাম। এখানে তার আপনার লোক তো কেউ নেই। মনোরমা অবাক হইল, কহিল, বলিস কি? লজ্জা করতো না? লজ্জা আবার কাকে? নিজের জিনিস নিজে নিয়ে যাব, তাতে লজ্জা কি? ছি ছি, ও কি কথা? একটা সম্পর্ক পর্যন্ত নেই, অমন কথা মুখে এনো না। পার্বতী ম্লান হাসি হাসিয়া কহিল, মনোদিদি, জ্ঞান হওয়া পর্যন্ত যে কথা বুকের মাঝে বাসা করে আছে, এক আধবার তা মুখ দিয়ে বার হয়ে পড়ে। তুমি বোন তাই একথা শুনলে। পরদিন প্রাতকালে পার্বতী পিতামাতার চরণে প্রণাম করিয়া পুনরায় পালকিতে উঠিল। নমস্কার। তো আজ এতটুকুই থাক। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর প্লিজ গল্পটা শুনবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না।
লাইক শেয়ার করবেন।